বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা, জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতে। বিদেশ থেকে ফিরে জানালেন আমির, ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3 দল, জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি। ইসিতে আপত্তি জানালো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং অনলাইন জুয়ায় লেনদেন সন্দেহজনক 5,000 MFS অ্যাকাউন্ট বন্ধ করল সরকার। বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত বিটিআরসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। দুটি দলের উপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 237টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। এরপর থেকেই নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে উচ্ছ্বাস। দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। নির্বাচনে বিএনপির হয়ে লড়তে সবুজ সংকেত পেয়ে মঙ্গলবার সকাল থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা 16 আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়া মোনাজাত করেন। পরে তিনি গণমাধ্যমে বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তারা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তার বড় ছেলে ঢাকা 6-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, মনোনয়ন আসবে যাবে, জাতীয়তাবাদীর আদর্শে স্বাধীনতা সার্বভৌম রক্ষায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান তার। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন একটাই কাজ যে আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট সিটে যারা আছে তাদেরকে জয়লাভ করাইতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। খোকা যখন বিদেশে যায়, বিদেশে আমাকে বলেই গেছে। পরে দল ঘোষিত সম্ভাব্য মনোনয়নকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় হবে। একটাই চেয়ারম্যান সাহেব যেটা করেছেন ভেবেচিন্তে করেছেন, আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি, উনি গ্রহণও করেছেন। এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে। বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবেন। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে? এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা।
দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এতে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। সোমবার চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10 সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। অন্যদিকে যশোরের 6টি আসনের 5টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এছাড়া রাজবাড়ী 1, সিলেট 2, সাতক্ষীরা 1 এবং গাজীপুরে 6টির মধ্যে 4টি আসনে প্রার্থী ঘোষণা করায় এলাকায় এখন নির্বাচনী আমেজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থী হওয়ায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। শহরের শাখারিয়ার পল্লী মঙ্গল এলাকায় চলছে দলের জনসভা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাব তার কাছে। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে বিএনপির মনোনয়ন তার ঘোষণার পর থেকে কিন্তু বগুড়ার যে নির্বাচনী আবহাওয়া সেটা কিন্তু জমে উঠতে শুরু করেছে। বিশেষ করে বগুড়া সদরের যে 6 আসনটি রয়েছে, এখানে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বগুড়ার শাহজাহানপুর এবং যে গাবতলী আসনটি রয়েছে জিয়া পরিবারের, সেখান থেকে কিন্তু বরাবরের মতো বেগম খালেদা জিয়া বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের প্রতীকে। এবং প্রথমবারের মতো তারেক রহমান যে বগুড়া সদর আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু বগুড়ার সাধারণ মানুষ এবং বিএনপির নেতা কর্মীদের মধ্যে কিন্তু একরকম গতকালকে থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে জেলা বিএনপির পক্ষ থেকে তারা নানা ধরনের কর্মসূচি ও আনন্দ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে। এবং ইতিমধ্যে আজকে বগুড়ার যে শাখারিয়া যে রয়েছে সেখানে কিন্তু তারা একটি আনন্দ এবং সমাবেশ করছে মহিলাদেরকে নিয়ে। এবং সেখানে কিন্তু আগামী দিনে আসলে ধানের শীষের যে নির্বাচনী ম্যাগনেট বা প্রচারণা সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আগামী এই দিনে যে নির্বাচনী যে তাদের যে ম্যাগনেটগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন আজকের সমাবেশে তারেক রহমানকে আগামী দিনে আসলে বিপুল পরিমাণে তাদেরকে আহ্বান জানাচ্ছেন ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য। তো বগুড়ায় যে নির্বাচনী আবহাওয়া জমে উঠেছে সেই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। বগুড়া থেকে আব্দুল আওয়াল। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্রও দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের মতো ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে। মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এতে ক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি তা আমরা আজকে আমরা এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো
না। 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আলহাজি এম এ হান্নান সাহেবকে যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের ফরিদগঞ্জের মাটিতে পাঠান। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াতে ইসলামী। বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান, এককভাবে নয়, আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। পিআর, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থিতা। এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানালেন, সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে একা নির্বাচন করবে না জামাত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। ইসি জানিয়েছে দল তিনটি নিয়ে দাবি আপত্তির গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কাল, এরপর গেজেট প্রকাশ করবে ইসি। এদিকে দলগুলোর সঙ্গে আলোচনা না করেও আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করায় ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে 29 সেপ্টেম্বর, এমনটাই জানিয়েছিল কমিশন। পরে বাংলাদেশ জাতীয় লীগ সহ বেশ কয়েকটি দলকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মোট 14টি দলের অধিকতর তদন্তে পাঠায় ইসি। অবশেষে মাঠ পর্যায়ের পুনঃ তদন্ত ও সকল যাচাই বাছাই শেষে মঙ্গলবার 3টি দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান কমিশন সচিব। আর 11টি দলের তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। পুনঃ তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন, আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। দাবি আপত্তি শেষে কমিশন গেজেট করবে বলেও জানান সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব অভিমতের জন্য এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025 আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে।
আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না, জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত না ভোট ফিরেছে একক প্রার্থীর আসনে এমন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ৮ মাসের আলোচনায়ও যেখানে দলগুলোকে এক জায়গায় আনা যায়নি, সেখানে মধ্যস্থতাবিহীন উদ্যোগে মাত্র ৭ দিনে কিভাবে বিরোধ নিষ্পত্তি হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তাদের মতে দলগুলোর কোর্টে বল ঠেলে দেয়া হলেও বিতর্ক নিষ্পত্তির জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এছাড়া সংবিধান সংস্কারের জন্য পরবর্তী সংসদকে সময় বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয় সংযুক্তির যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, সেটিও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। স্বাক্ষর করছেন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে সবার নজর ছিল উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকের দিকে। অনেকেরই জল্পনা ছিল এসব ইস্যুতে আসতে পারে সরকারের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত, কিন্তু শেষ পর্যন্ত বিরোধের কোনো মীমাংসা না করে উল্টো রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ঠেলে দিল অন্তর্বর্তী সরকার, আর তার জন্য সময় বেঁধে দেওয়া হয় 1 সপ্তাহ। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। সংস্কার প্রশ্নে বিগত দিনের আলোচনায় ঐকমত্য কমিশন গঠন করা হলেও এবার আর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই কেউ। সরকারও কোনো উদ্যোগ নিতে নারাজ, বরং দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান খোঁজার তাগিদ দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপকে সরকারের দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে যেখানে ৮ মাসের আলোচনায়ও এক জায়গায় আনা যায়নি দলগুলোকে, সেখানে রেফারিবিহীন উদ্যোগে মাত্র ৭ দিনে আদৌ বিরোধ নিষ্পত্তি সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ৮-৯ মাসে কোনো সমঝোতা হয় নাই, আর 7 দিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে, এটা আমার মনে হয় সরকারের একটা অবাস্তব প্রত্যাশা। এখন তো ঐকমত্য কমিশন নাই, মধ্যস্থতাকারী নাই। এখন রাজনৈতিক দলগুলি একসাথে আমার মনে হয় না যে আদৌ বসবে বলে, বা হয়তো একটা লোক দেখানো বসাকাল মধ্যস্থতাকারী না থাকলে কোথায় গিয়ে তারা বসবে। প্রত্যেকে তার দলীয় পজিশন থেকে চিন্তা করছেন, দলীয় স্বার্থ। সুতরাং যে পয়েন্টে তার দলীয় স্বার্থ ক্ষতি হবে সেই পয়েন্টে তারা এগ্রি করবে না। আলটিমেটলি তাদেরকে শেষ সুযোগটা দিয়ে ফাইনালি গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে। দলীয় পজিশনকে কেউ গিভ আপ করতে পারবে না এই স্টেজে এসে। বিশ্লেষকরা মনে করেন দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পাশাপাশি কমিশনের কিছু সুপারিশও জট পাকিয়েছে। বিশেষ করে সার্বভৌম সংসদকে 270 দিন সময় বেঁধে দেয়া, নতুবা সংবিধানের স্বয়ংক্রিয় সনদ সংযুক্তির যে সুপারিশ করা হয়েছে তা সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা। কিন্তু খুবই অবাস্তব, আপনি সংসদকে কখনো হাত পা বেঁধে দিতে পারেন না, বা বর্তমান সংসদ ভবিষ্যতের সংসদকে হাত পা বেঁধে দিতে পারবে। এখন হচ্ছে যে ওরা 270 দিন আলোচনা করবেন, আলোচনার ফলে ফলাফলটা তো বলে দিচ্ছেন যে পাস ধরে নেওয়া হবে, তাই 270 দিন আলোচনার অর্থ কি? এছাড়া প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবিরও আইনগত ভিত্তি নেই বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। গত 100 বছরের দুনিয়াতে কোথাও হয় নাই। নির্বাহী আদেশ আর আইন সম্পূর্ণ আলাদা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। ভোটের মাঠে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা তা বলার সময় এখনো হয়নি বলেও জানান উপদেষ্টা। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পাশাপাশি জোটবদ্ধ ভোটের হিসাব নিকাশ করছে দলগুলো। একদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে,
কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। ভোটের সময়ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা সে বিষয়ে এখনো বলার সময় হয়নি বলে জানান উপদেষ্টা। পাশাপাশি বিচার বহির্ভূত সহ সব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? দলগুলোর প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা দল তাদের পার্টি নমিনেশনে কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজারের গহীন পাহাড়ে বন্দিশালা সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবিতে নির্যাতন, উদ্ধার 25 ভুক্তভোগী, 2 মানব পাচারকারী গ্রেফতার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকরের আবেদন করেছেন বিএনপি মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়। চলে দুপুর 1:20 পর্যন্ত। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতি প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন, অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়বারের মতো পেছালো জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষী হাজির করতে না পারায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 নভেম্বর। বিষয়টি প্রসিকিউশনের উদাসীনতা ও ব্যর্থতা হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা, যদিও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রসিকিউশনের কেউই। এদিন রামপুরার হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য জেরা অনুষ্ঠিত হয়। জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 12তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার। সে প্রেক্ষিতে হাজির করা হয় মামলায় গ্রেফতার 6 আসামিকে। উপস্থিত হন আসামি ও ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা। বিপত্তি বাধে সাক্ষী হাজির না হওয়ায় পরে সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। শুধু এদিনই নয়, এর আগেও অন্তত 2 বার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। একজন সাক্ষীর হয়তো অসুস্থ, সেটা ঠিক আছে, কিন্তু আরও তো সাক্ষী আছে, তাদেরকে উপস্থাপন করেন। এটাও কিন্তু ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সেই প্রশ্নের উদ্দেশ্যই ছিল প্রসিকিউশনকে তাদের যে সাক্ষ্য উপস্থাপনের যে দায়বদ্ধতা সেটা কমপ্লাই করা। বারবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরাও। তারা বিষয়টিকে প্রসিকিউশনের ব্যর্থতা ও উদাসীনতা হিসেবে দেখছেন। কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। অথবা অন্য একটি কারণ হতে পারে, সেটা হলো যে আদালত হতে যে সমন বা নোটিশ সাক্ষীদেরকে প্রেরণ করা হয়েছে সেটাও হয়তো সঠিকভাবে কমিউনিকেটেড হয়েছে কিনা আমরা জানি না। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রসিকিউশনের কেউই। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। এই বিষয়গুলো আমাদের জন্য হৃদয় বিদারক। যাদের শ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেটাকে আমরা কতটুকু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মূল্যায়ন করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জীবনযাপন, তাদের পরিবার, তাদের কষ্ট, তাদের আর্থিক সচ্ছলতা অথবা অসচ্ছলতা,
এর কারণ এবং এগুলোর সমাধান এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগামীর রাজনীতিতে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। প্রবাসীরা বিদেশে কিভাবে যায় এটা আপনারা বলেছেন, এগুলো আমি রিপিট করতে চাই না। তবে প্রবাস জীবন যারা ওখানে সেটেল করেছে তাদের জন্য এক ধরনের জীবন, কিন্তু যারা এটাকে কর্মস্থল হিসেবে নিয়ে আয়ের একটি উৎস হিসাবে ব্যবস্থা করেছে এবং তারা ওখানে কাজ করতে গেছে, এবং তাদের কিন্তু ওখানে মানসিকভাবে শারীরিকভাবে তাদের সেখানে সেটেলমেন্ট না হওয়ার কারণে তাদের মন থাকে বাংলাদেশে, শরীরটা হচ্ছে সেখানে, কাজকর্ম করতেছে সেখানে। সেই জন্য এই লোকগুলোর কিন্তু জীবন খুবই কঠিন জীবন, খুবই কঠিন। এইবার আমরা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে সরাতে গিয়ে এরা যে দেশের সাথে কত বেশি বাংলাদেশ এবং দেশের মানুষ দেশের জন্য এরা যে কত বেশি সম্পৃক্ত এবং প্রতিনিয়ত তারা দেশ সম্বন্ধে কি চিন্তা করে, কি ভাবনা করে এবং দেশকে কতটুকু ভালোবাসে, এই শেখ হাসিনাকে সরাতে গিয়ে গত 14-15 বছর যে আন্দোলনে আমরা সবাই ছিলাম, এটা পরিষ্কার হয়ে উঠেছে। প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। কেউ সরাসরি জড়িত ছিল, কেউ ইনডাইরেক্টলি জড়িত ছিল, আর কেউ তো একেবারে সম্মুখভাগে আন্দোলনে একেবারে সম্মুখভাগে ছিল। এবং টু দ্য এক্সটেন্ট আপনারা জানেন, একটা সময়ে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে, রেমিটেন্স যোদ্ধা শব্দটা বের হয়েছে এখান থেকে, তারা রেমিটেন্স একটা সময় বন্ধ করে দিয়েছে, দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তাদের দেশপ্রেমিক মানুষগুলো। এবং যেই হারে বাংলাদেশিদের সম্পৃক্ততা এই আন্দোলনে আমরা দেখেছি, তখনই আমরা বুঝতে পেরেছি এই লোকগুলো নারীর টান আসলে কোথায়। আমাদের বাংলাদেশের থেকেও অনেকে এই আন্দোলনের এই কর্মকাণ্ডের সাথে অনেক কিছু আমরা দেশের থেকে যেটা জানতাম না, অনেক কিছু আমরা বিদেশিদের টেলিফোনের মাধ্যমে জেনেছি। রাজধানীর কাকরাইলে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্য পুরোটা দেখতে ভিজিট করুন সময়জীবীর ফেসবুক পেজে। গত 14 বছরে বাংলাদেশের জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় মোট বরাদ্দের 54% অর্থ দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 2110 কোটি টাকারও বেশি। এমন তথ্য জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, প্রকল্প অনুমোদনে ঘুষ ও অবৈধ লেনদেন বাস্তবায়নে অর্থ আত্মসাৎ করে এসব অর্থ বাগিয়ে নিয়েছে বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্টরা। বিশ্বে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে থাকলেও বরাদ্দ নগণ্য। যতটুকু এসেছে গত 21 বছরে তার সিংহভাগই হয়েছে লুট। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, 2010 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় জলবায়ু তহবিলের 2110 কোটি টাকা দুর্নীতি হয়েছে, যা মোট অর্থের 54%-এরও বেশি। প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তা সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকায় 2100 কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে তাদের অনিয়ম। আওয়ামী সরকারের আমলে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে দায়িত্বপ্রাপ্তরা কম গুরুত্বপূর্ণ ও নিজ এলাকায় প্রকল্প অনুমোদন করেছেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। গবেষণায় জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিকল্পনা হালনাগাদ, অর্থ লুপাটে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি 9টি সুপারিশ করেছে টিআইবি। অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে থেকে প্রায় 5000 মোবাইল আর্থিক সেবা দানকারী অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার।
ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ করা হয়েছে 1331টি। বিটিআরসিতে অনলাইন জুয়া বিষয়ক মতবিনিময় সভায় তথ্য জানানো হয়। সভায় বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব তুলে ধরা হয়। একাধিকবার প্রমাণ পেলে ফোন লক করে দেওয়ার কথাও বলেন অংশীজনরা। দেশে কারা বেটিং সাইট চালাচ্ছে তাদের শনাক্ত করে তালিকা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। অনলাইন জুয়া প্রতিরোধে ডেটাবেজ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়। লেটেন্সি ক্রিয়েট করা বা অনিরাপদ সাইট ব্লক করার বিষয়ে যেই সাপোর্টগুলো দরকার এবং ডেটাবেসগুলো দরকার সেই জিনিসগুলো আপনারা করবেন। আমরা এনআইডি ব্লক করব কি করব না সেটা পরের একটা স্টেজে গিয়ে, একটা ম্যাচিউর স্টেজে গিয়ে আমরা অন্য যারা আমাদের মন্ত্রণালয়ের বাইরে যারা অনেক কনসালটেন্ট মানে স্টেক হোল্ডার আছেন, আমাদের যে সমাজসেবা অধিদপ্তর যারা সোশ্যাল সেফটি নিয়ে কাজ করেন, যারা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, অন্য সবার সাথে আলোচনা করে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নেব। চলতি বছরের শেষে শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে পাবেন আমানতকারীরা। এমন আশাবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যে সরকারের তহবিল প্রাপ্তি সাপেক্ষে 5 ব্যাংকের প্রশাসক ব্যাংকগুলোর দায়িত্ব নেবেন। তবে ব্যাংক পরিচালনায় কারা থাকবেন তা ঠিক করবে সরকার। 5 শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারে গত 6 মাসে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ, ক্যাবিনেটে অনুমোদন ও প্রশাসক নিয়োগ হয়েছে নিরবিচ্ছিন্ন গতিতে। নতুন রেজুলেশনে মার্জার কতটা টেকসই হবে সেটি নিয়ে ওঠে প্রশ্ন। আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে আদালতেও। তবে শেষ পর্যন্ত আমানতকারীদের স্বার্থ রক্ষাকে প্রাধান্যে রেখে চলতি বছরের শেষে নতুন ও দেশের সবচেয়ে বড় ব্যাংকের আত্মপ্রকাশ দৃশ্যমান হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন ব্যাংকের নাম ঘোষণা ও বরাদ্দকৃত অর্থ জমা পেলে নিয়োগপ্রাপ্ত 5 প্রশাসক 5 ব্যাংকের দায়িত্ব নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। মার্জ করা এবং পরবর্তীতে আরেকটা ইনভেস্টর গ্রুপের কাছে এটা তুলে দেওয়াটা একমাত্র লক্ষ্য থাকবে, নাকি সরকারি চাপে একটা ইসলামিক ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন থাকুক, তার মাধ্যমে আমরা জনগণের স্বার্থ সার্ভ করব, একই সাথে এটা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। ব্যাংকগুলোকে পৃথকভাবে সহায়তা করে ফেরানো সম্ভব ছিল কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অতীতে একাধিকবার তারল্য ও মূলধন ঘাটতিতে সহায়তা করা হলেও ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। ফলে আর্থিক খাতের কল্যাণে মার্জার ছাড়া কোনো বিকল্প নেই। এই ব্যাংকগুলো আর টিকে থাকার এককভাবে চলার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই মেসেজটা তো জনগণকে দিতে হবে। তা না হলে আমরা তো সবল ব্যাংককে বলবো না যে আপনার 2টি সবল ব্যাংক মার্জ হয়ে যান। আশঙ্কা করার সুযোগ আছে, ব্যর্থ হতে পারে, কিন্তু আশাবাদী হতে সমস্যা কোথায়, কারণ আর কোনো বিকল্প তো ছিল না। তবে ব্যাংকটির পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা সরকার নির্ধারণ করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেগেটিভ রিপোর্টিং এর কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মুডিস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থার সহ বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মুডিস। এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মুডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো, পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো, তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই, সেটাকে পরিবর্তনও করেনি। গভর্নর জানান, অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মুডিস। বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি। বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস, আমাদের রিজার্ভ $7 বিলিয়ন বেড়েছে গত শুরুর থেকে। উই ডিজার্ভ এ বেটার রেটিং। সেটা কিন্তু তারা এখনো করছে। সেটা কি বলেছেন কালকে মোদির? আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান, লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউরসেলফ। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড ড্র্যাগিং করছে।
এদিকে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ $8.44 বিলিয়ন বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে IMF। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে। মিটিং করতেছে, সেখানে আপনার ছেলে ফেলে যায় আক্রমণ করছে, তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার হিয়ার, এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে অ্যাক্টিভেট করা, আর্মিকে অ্যাক্টিভেট করা, আর কোর্ট ফাংশন করতেছে না, তো তাহলে কি হবে? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গেল 1.5 দশকে সড়ক মহাসড়কে উল্লেখযোগ্য হারে উন্নয়ন হলেও উল্টো চলাচলের প্রবণতা, অদক্ষ চালক আর অবৈধ যান দিনকে দিন কমিয়েছে সড়কের গতি। এমন নিয়ম মানার অনীহায় একদিকে বেড়েছে দুর্ঘটনা, অন্যদিকে কমছে অর্থনীতির গতিও। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের সঠিক প্রশিক্ষণ আর কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ না করা গেলে সড়কে কমবে না বিশৃঙ্খলা। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ অংশ, উপরে মূল লেনে গতি থাকলেও আন্ডারপাস দিয়ে ইউটার্ন নেওয়া কিংবা সামনে যেতে পড়তে হয় যানজটে। কারণটা উল্টো যাতায়াত। নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে ইউটার্ন নেবার কথা থাকলেও উল্টো গাড়িগুলোকে জায়গা দিতে সেটা আর হচ্ছে কই। দেখে বোঝাই যাচ্ছে উল্টো যাতায়াতকে বৈধতা দিতেই এমন অস্থায়ী ডিভাইডারের ব্যবস্থা। স্থানীয়রা বলছেন, এই অস্থায়ী ডিভাইডার নাকি খোদ প্রশাসনের লোকজনই দিয়েছে। এটা কারা লাগাইছে? এই যে মাঝখানে দায়ে সরাসরি অস্বীকার করলেও অনেক পুলিশ সদস্যকেই সেই উল্টো পথে মোটর সাইকেল চালাতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় থানার ওসিকে জিজ্ঞেস করলে বেঁকে বসেন তিনি। কিন্তু অনেক দূর দূর কারা দিয়েছে যাতে তারা পারতে না পারে, আর এখানে সার্ভিস লেন অবৈধ, আপনি বলতেছেন অবৈধ, আপনি বৈধটা কোন? প্রায় একই অবস্থা দেখা যায় শহরের প্রায় সকল সার্ভিস লেনেই। গবেষণা বলছে, অবৈধ বাহন আর চালক থেকে শুরু করে পরিবহন খাত সংশ্লিষ্টদের দেদারসে আইন ভাঙার প্রবণতায় বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় 20 জনের। সেখানে প্রশ্ন থেকেই যায়, শুধু অসহায়ত্ব স্বীকার করেই কি দায় শেষ? যদিও অনিয়ম ঠেকাতে লাইসেন্স আবেদন ব্যবস্থাকে অনলাইন নির্ভর করেছে বিআরটিএ, কিন্তু এখনও চালকদের দক্ষতার সঠিক যাচাই না হওয়া, প্রশিক্ষণ ঘাটতি আর বাড়তি টাকা দিয়ে লাইসেন্স মেলে সহজেই। প্রাথমিকভাবে এ ধরনের সড়কের বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয় হাইওয়ে পুলিশকে, কিন্তু তারা বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। আইন মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারছি না, বাধা আছে। এটা একটা যৌথ প্রয়াস, আমি একা পারবো না, আপনি একা পারবেন না। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, কেবল অবকাঠামো দিয়ে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। প্রয়োজন চালকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ এবং নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার। নীতিমালা তৈরি হয়, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে গেলে আমরা হোঁচট খাই। পরিকল্পনার ত্রুটি তো ছিলই, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সড়কের শৃঙ্খলার জন্য কাজ করবে, তাদের দুর্বলতা আমাদের অনেকটা ইরিভার্সেবল একটা ড্যামেজের দিকে আমরা চলে গেছি। সড়কে শৃঙ্খলা আনতে কেবল নীতি ও আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকলে হবে না, প্রয়োজন সকল পর্যায়ে এসবের বাস্তবায়ন, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু। জরিপে অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে মুসলিম প্রার্থী জহরান মামদানি। ডেমোক্র্যাটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের। কক্সবাজারে আবারও গহীন পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বেশ কয়েকজনকে, কিন্তু কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ভেস্তে যায় পাচারকারীদের পরিকল্পনা। বন্দিশালা থেকে উদ্ধার হয় 25 জন, গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের 2 সদস্যকে। আবারও গহীন পাহাড়ে বন্দিশালার সন্ধান। অভিযান চালিয়ে উদ্ধার করা হলো 25 ভুক্তভোগীকে।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় সোমবার টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড। 3 ঘন্টার অভিযানে উদ্ধার হন 25 জন। ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করত মানব পাচারকারী চক্র। আর যখন গরদ দাঁতে চায়, গরদ দাঁড়িয়ে হয়তো 5 লাখ, মালয়েশিয়া দাঁড়িয়ে 3 লাখ। আর দুর্মি কাটতে ফেলে বাইরে দিয়ে পারিবেন ওরাবতার গলা এরিয়ারে আরারে বেশি নির্যাতন কল হচ্ছে আরারে হানা ফিনা নদে। মানব পাচার চক্রে 2 সদস্যকে গ্রেপ্তার করে কোস্টগার্ড বলছে, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লোকজন জড়ো করেছিল পাচারকারীরা। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত 1 মাসে অভিযান চালিয়ে টেকনাফে 433 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 53 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার রংপুর বিভাগের খবর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কদিন পরেই যে ধান ঘরে তুলতে প্রস্তুত ছিল কৃষক, তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। এতে দিশেহারা কৃষক। পানি যে পড়ে গেছে ধান গুলে তল তো ভিজি গাইলে গাছ বাড়াইবে, তল পচি যাইবে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু পেটে নির্ভরশীল। এতে মনে করো কিষেন নিলে কিষেন মনে করো দাম দেওয়া একটা গ্রাম কামলা মূল্য 700 টাকা। যে জায়গায় এখন 10 মন 12 মন হইলে হয়, এই জায়গায় এখন 7 মন 6 মন ধান হবে। এটা এখন আমাদের এখন লস। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারকে, সরকার কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘন্টা চলবে ভোট গ্রহণ। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সাথে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী 2 মেয়র প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে, যে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করেই রান করতেছে। তো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। আমি কুমোর সাপোর্টার, সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে, বাট ডাজেন্ট ম্যাটার। আপনারা যাকেই ভোট দেন, ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন, ভোট দিবেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন।
ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর, বাংলাদেশের লেগ স্পিনে এখন একজন আইকন রুশাদ হোসেন। আন্তর্জাতিক সার্কিটে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই বদলে যেতে শুরু করেছে লাল সবুজের স্পিনারদের চিন্তাভাবনা। টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন তার দেখা দেখি অনেকেই এখন আগ্রহী হচ্ছেন স্পিনার হতে। গুগলির পর এবার ফ্লিপার এবং স্লাইডার নিয়ে কাজ করছেন রুশাদ। মুশতাকের আশা দ্রুতই লেগ স্পিনারদের সবগুলো স্টক বল দেখা যাবে এই লেগের ঝুড়িতে। রিশাদ হোসেন বাংলাদেশের আর 5 জন ক্রিকেটার থেকে একটু আলাদা। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার এই স্পিনারকে আলাদা করা যায় খুব সহজেই। সেটা যে শুধু তার উচ্চতা বা দেহভঙ্গিমার কারণে তা কিন্তু নয়। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের পারফরমেন্সটাও তাকে আলাদা করে অন্য সবার চেয়ে। মূলত পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়েই বদলে গেছেন রিশাদ হোসেন। যদিও এই কৃতিত্ব একা নিতে চান না মুশতাক। দেখো, ক্রিকেটে সবসময় একজন আইকন প্রয়োজন হয়। রিশাদ তোমাদের লেগ স্পিনিং আইকন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার পারফরমেন্স এখন তরুণদের আগ্রহী করে। আমি বাংলাদেশে অনেককে পেয়েছি যারা এখন রিশাদের মতো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে চায়। এটা যে কোনো দেশের এগিয়ে যাওয়ার পথে প্রথম ধাপ। খুব দ্রুতই আমরা হয়তো আরো কোয়ালিটি স্পিনার পাবো ইনশাআল্লাহ। ক্রিকেট মাঠে লেগ স্পিনারদের জন্য কাজটা বরাবরই কঠিন। কারণ হিসেবে ধরা হয় এর স্টক বলগুলোর দুষ্প্রাপ্যতা। অনেক ভালো লেগ স্পিনার আছেন যাদের গুগলি খুব একটা কার্যকর নয়, কিন্তু রিশাদের হাতের কাজে মুগ্ধ মুশতাক। তার আশা দ্রুতই গুগলির মতো ফ্লিপার, স্লাইডারেও পরিপক্ক হয়ে উঠবেন রিশাদ হোসেন। গুগলি ইজ আ গুড আর্ট। দেখুন, গুগলি একটা আর্ট। সবাই এটা ব্যবহার করতে পারে না। রিশাদ এখন গুগলি অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। এবার উইন্ডিজের বিপক্ষে সে 2টা উইকেট পেয়েছে এই ডেলিভারিতে। এখন সে থার্ড স্টক বল নিয়ে কাজ করছে, যাকে আমরা ফ্লিপার ও স্লাইডার বলি। এই দুটো হয়ে গেলে রিশাদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে আমি সবার আগে বলছি, বেসিক ঠিক রাখতে হবে। পারফরমেন্সের জন্য এটা মুখ্য। When your basics and process is right, inshallah he can bowl all 5-6 balls. রিশাদের মতো আরো লেগ স্পিনার বাংলাদেশকে উপহার দিতে চান মুশতাক আহমেদ। তাই তো সব বিদেশি কোচরা ম্যাচের ফাঁকে যখন থাকেন ছুটিতে, তখন মুশিকে পাওয়া যায় মিরপুরের ইনডোরে, যেখানে স্থানীয় স্পিনারদের নিয়ে চলে তার কর্মযজ্ঞ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা, জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের। বিদেশ থেকে ফিরে জানালেন আমির, রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। এবং নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3 দল। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি। ইসিতে আপত্তি জানালো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।